কাল পদ্মা সেতুতে ৩৮তম স্প্যান বসানোর কাজ শুরু। সংযুক্ত হবে মাওয়া প্রান্তের সঙ্গে। ডিসেম্বরের মধ্যেই বসবে সবশেষ ৩টি। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকির প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন। ধর্মান্ধ গোষ্ঠীর কাছে মাথা নোয়াবেন আওয়ামী লীগ। ধৃষ্টতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার তাগিদ। এবং করোনা আক্রান্ত ৯ জনের একজনই শিশু, ইউনিসেফের তথ্য। দেশে টানা ৫ দিন ধরে প্রতিদিনই শনাক্ত ২,০০০-এরও বেশি। আজও ১৭ জনের মৃত্যু। মাওয়া পাড়ের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে পদ্মা সেতু। কাল ১ ও ২ নম্বর পিলারে বসানো হবে সেতুর ৩৮ নম্বর স্প্যান। এক সপ্তাহের ব্যবধানে বসতে যাওয়া এই স্প্যানের মাধ্যমে দৃশ্যমান হবে প্রায় পৌনে ৬ কিলোমিটার সেতু। সবশেষ ৩টে স্প্যান বসবে ডিসেম্বরের মধ্যেই। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। ৪১ স্প্যানের মধ্যে পদ্মা এখন দৃশ্যমান ৩৭টি স্প্যান। এর মধ্যে জাজিরা প্রান্তে ২৯টি আর মাওয়া প্রান্তে ৮টি। নতুন স্প্যানটি বসতে যাচ্ছে সেতুর একেবারে শুরুতে, অর্থাৎ ১ ও ২ নম্বর পিলারের উপর। সবচেয়ে শুরুর স্প্যান হলেও এত দেরিতে বসার কারণ ইংরেজি এস বর্ণমালা আকৃতির পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের ডিজাইন আলাদা। এই স্থানের স্প্যানটির যন্ত্রাংশ চীন থেকে এসেছে অনেক পরে। এছাড়া অন্যান্য পিলারের চেয়ে ১ নম্বর পিলারের গঠন সম্পূর্ণ ভিন্ন। সাধারণত অন্য পিলারগুলোতে ৬টি থেকে ৭টি পাইল ব্যবহার করা হলেও শক্তিশালী এই পিলারটিতে ব্যবহার করা হয়েছে ১৬টি পাইল। এই পিলার দিয়ে সেতুতে গাড়ি ও ট্রেন প্রবেশ করবে। তবে অন্য স্প্যানগুলো পানিতে বসানো হলেও ৩৮তম স্প্যানের একটি পিলার মাওয়া পারে। মাটিতে পিলার থাকার কারণে স্প্যান নিয়ে ক্রেন আসার জন্য নদীর পাড়ের বড় একটি অংশ কেটে ফেলতে হচ্ছে। দিনরাত ২৪ ঘন্টা ড্রেজার চালিয়ে সরিয়ে ফেলা হচ্ছে মাটি। একটি নির্দিষ্ট দূরত্ব থেকে স্প্যানবাহী ক্রেন কাজ করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ৩৮তম স্প্যানটি বসানোর পর বাকি থাকবে আর মাত্র ৩টি স্প্যান। এই স্প্যানটি বসানোর মাধ্যমে পদ্মা সেতুর সঙ্গে সংযোগ ঘটবে মাওয়া প্রান্তের, অর্থাৎ কেউ একজন চাইলে হেঁটে মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতুতে উঠতে পারবেন। বাকি থাকবে আর অর্ধ কিলোমিটারেরও কম সেতু দৃশ্যমান করা। চলতি মাসে আরও একটি স্প্যান বসানোর মাধ্যমে সে দূরত্ব কমিয়ে আনা হবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দেওয়ার হুমকির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন নামে একটি সংগঠন। অবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয় ওই কর্মসূচি থেকে। সংগঠনটির নেতারা বলেন, ধর্মান্ধ গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ইস্যু করে দেশকে অস্থিতিশীল করতে চায়। ভাস্কর্য কোনো মূর্তি নয়, ভাস্কর্য ঐতিহ্যের প্রতীক। এমন স্লোগানে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা যারা করে তারা মুক্তিযুদ্ধের শত্রুপক্ষ। বঙ্গবন্ধুর প্রতিকৃতি নিয়ে সমালোচনা এবং তাকে ভাঙার হুমকি দিয়েছেন। এটা বাংলাদেশে কখনোই সম্ভব নয়, কারণ বাংলাদেশের ৯০% লোক স্বাধীনতার পক্ষে। যে উদ্যত বলা হয়েছে, এই জন্য আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচি থেকে ভাস্কর্য ভাঙার হুমকিদাতাদের গ্রেফতারের দাবি জানানো হয়। যারা ধর্মের নামে এসব অপপ্রচার চালাচ্ছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক। বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গার ফেলে দেওয়ার যে উদ্ধত্তপূর্ণ আচরণ দিয়েছেন তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। তারা বলেন, একটি মহল ধর্মের নামে ভুল বুঝিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছে। এই হুমকি শুধুমাত্র ইসলাম ধর্মের নামে কোনো হুমকি নয়, এটি একটি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দিয়েছেন, ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় কর্মসূচি থেকে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেরিতে হলেও জাতির পিতার ভাস্কর্য ইস্যুতে সরব হচ্ছে আওয়ামী লীগ। দলটি বলছে, ধর্মান্ধ গোষ্ঠীর সঙ্গে কোনো আতাত বা সমঝোতা করছে না সরকার। সময় মতো এসব কর্মকাণ্ডের সমুচিত জবাব দেওয়া হবে রাজনৈতিকভাবেই। তবে বুদ্ধিজীবী মহলের দাবি, শুধু জন্মশতবার্ষিকীতেই নয়, বঙ্গবন্ধুকে হেয় করার যে কোনো ধৃষ্টতার বিরুদ্ধে আরও বেশি সোচ্চার থাকার দায়িত্ব নিতে হবে আওয়ামী লীগকেই। দেবাশিস রায়ের রিপোর্ট।
বাংলাদেশের স্রষ্টা, স্বাধীন দেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বাধা দেয়ার ইস্যুতে গেল সপ্তাহ থেকেই বিরোধিতার নতুন উন্মাদনায় মেতেছে দেশের বেশ কটি ধর্মীয় সংগঠন। তাদের দাবি, ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের কোনো উদ্যোগ তারা সফল হতে দেবে না দেশে। মুসলিম দেশ সৌদি আরব, ইন্দোনেশিয়ার মতো জায়গায় ভাস্কর্যের ব্যবহার পুরনো হলেও বাংলাদেশে এর বিরোধিতায় নেমেছে খেলাফতে মজলিসের মতো কিছু ধর্মীয় সংগঠন। মূর্তি ও ভাস্কর্যের পার্থক্যও মানতে নারাজ এমন দলগুলোর অনুসারীরা। স্বাধীন করার বিশ্লেষকরা বলছেন, মূর্তি ও ভাস্কর্যের অপব্যাখ্যায় জাতির পিতাকে পরিকল্পিতভাবে হেয় করা হচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দাঁড়িয়ে যখন বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করা হয়, তখন যদি এর বিরুদ্ধে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে মাঠে না নামে, তার মানে হচ্ছে যে এদেশে আরেকবার পাকিস্তানকে পুনঃপ্রতিষ্ঠার পথে দেশকে ধাবিত করা হবে। বঙ্গবন্ধুকে আমি একটা খলনায়ক হিসেবে জনগণের সামনে পরিচিত করবার একটা ক্ষেত্র জমিন তৈরি করে দিয়েছে। এর জন্য কে দায়ী হবে? হেফাজত যত না দেয়, তার চেয়ে তো বেশি দায়ী করবো আমি সরকারকে। ধর্মকে ব্যবহার করে ভাস্কর্য নির্মাণে বাধা দিয়ে পশ্চাৎগামী গোষ্ঠী গভীর ষড়যন্ত্রে নেমেছে বলেও মনে করেন বুদ্ধিজীবীদের কেউ কেউ। আওয়ামী লীগের একজন নেতা এটা নিয়ে কথা বলেনি। কেন বলেননি? তাদের শরীরে কি বঙ্গবন্ধুর উত্তরাধিকারের রক্ত নেই? তারা কি বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকারী নন? এই প্রশ্ন তো আমরা জাতির পিতা শতবর্ষে এই প্রশ্নটা আওয়ামী লীগকে করতেই পারি। আমরা ভাস্কর্য নিয়ে যখন কথা বলা হয় ধর্মের নামে, তখন আসলে ধর্মকে নিয়ে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা হয়। জাতির পিতাকে অবমাননার এমন ঘটনায় কি ভাবছে আওয়ামী লীগ, এমন প্রশ্নের জবাবে দলের এই নেতা বলছেন, জনগণকে সঙ্গে নিয়ে স্বাধীনতা বিরোধীদের মোকাবিলা করা হবে সাংগঠনিকভাবেই। ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক কর্মকাণ্ডে প্রতিবাদ জানানোর রাজনৈতিক কোনো ঘোষণার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এদের সাথে কোনো আপোষ নাই, এদের সাথে কোনো সমঝোতার কোনো সুযোগ নেই। এদেরকে অতীতে যেভাবে মোকাবেলা করেছি, আগামী দিনে একই পদ্ধতিতে যাব। দেশের সফলতা ও সক্ষমতায় ঈর্ষান্বিত গোষ্ঠী ধর্মীয় সংগঠনগুলোকে কাজে লাগিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইলেও তা রুখে দেওয়ার সব প্রস্তুতি রয়েছে বলে জানাচ্ছে আওয়ামী লীগ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। কেন্দ্রে ডেকে SMS দিয়ে বাতিল করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত সান্ধ্যকালীন MBA ভর্তি পরীক্ষা। মহামারীর মধ্যে হাজারো শিক্ষার্থীর ভোগান্তি। করোনা পরিস্থিতির খবর। টানা 5 দিন ধরে দেশে করোনা শনাক্তের সংখ্যা প্রতিদিনই 2000-এরও ওপর ছাড়িয়ে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে আজ দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 17 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6322 জনে। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2275 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 15,607 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 26,22,559 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 2,275 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,43,434 জন। 24 ঘন্টায় মারা গেছেন 17 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,322 জন। করোনা থেকে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,709 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,58,431 জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অ্যান্টিবায়োটিকের ব্যবহার রোধ করতে না পারলে সামনের দিনগুলোতে কোভিডের মতো জরুরি পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। বাংলাদেশ সময় রাতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স অ্যান্ড হেলথ গ্লোবাল লিডারশিপের গ্রুপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় অ্যান্টিবায়োটিকের ব্যাপক ব্যবহারের বিরুদ্ধে বিশ্বব্যাপী সমন্বিত পদক্ষেপের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। We are running out of available antibiotics and soon could face another global emergency far severe than the current COVID-19. Prevention is better than cure. So, I would call upon the global leaders to make this timely initiative successful by providing advocacy, technical and financial support for effective implementation of the recommendations
of the Interagency Coordination Group on Antimicrobial Resistance to address the global antimicrobial resistant crisis. রাত 11টার সময় আরও থাকছে। 1 টাকায় চিকিৎসা দিতে চট্টগ্রামে বিদ্যানন্দের মা ও শিশু হাসপাতাল। দেশে প্রথম জিনিসের বিনিময়েও মিলবে সেবা। মহামারীর মধ্যে কেন্দ্রে ডেকে এনে শেষ মুহূর্তে SMS দিয়ে বাতিল করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত সান্ধ্যকালীন MBA কোর্সের ভর্তি পরীক্ষা। সকাল 11টা থেকে 12টা পর্যন্ত রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ এমন বিষয় নিয়ে ব্যবসায় অনুষদের ডিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দুজনে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। মহামারী পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত রয়েছে। বাতিল হয়েছে পাবলিক পরীক্ষাও। এমত অবস্থায় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত সান্ধ্যকালীন MBA কোর্সে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে ব্যবসা প্রশাসন অনুষদ। সান্ধ্যকালীন MBA 45তম ব্যাচের এই ভর্তি পরীক্ষায় অংশ নিতে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে শুক্রবার সকালে ভিড় করেন হাজারেরও বেশি শিক্ষার্থী। কেউ কেউ প্রবেশও করেন পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা শুরুর ঠিক আগ মুহূর্তে খবরটি গণমাধ্যমে প্রকাশ পেলে খুদে বার্তা দিয়ে পরীক্ষা বাতিল করা হয়। হলে বসে আছি, হঠাৎ করে আবার মেসেজ আসলো স্থগিত করা হয়েছে। তারা একটা SMS দেয়। SMSটা হচ্ছে দুঃখিত, অনিবার্য কারণবশত আজকের ইভিনিং MBA পরীক্ষা ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। যদি মেসেজটা আগে দিত আমি হয়রানি শিকার হতাম না। সারা নাইট জায়গায় আমরা আসছি, যারা গ্রাম থেকে আসছে বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে তাদের অবস্থাটা কি হবে? এই বাতিলটা তারা একদিন আগে কেন করলো না? উপাচার্য জানান এ ব্যাপারে কিছুই জানেন না তিনি। আর ব্যবসা প্রশাসন অনুষদের ডিন বিষয়টিকে ভুল বুঝাবুঝি বলে যুক্তি দেন। কালকে রাতে এটা জানলাম, তো পুরো তথ্যটা ছিল না। তো সকালে আমি আজকে সব তথ্যগুলো পাওয়ার পরে নীতিমালা না হওয়া পর্যন্ত নীতিমালার আলোকে এটা নেওয়া যাবে, এর আগে তো নেওয়া যাবে না। এর মধ্যে কিছু মিসইন্টারপ্রিটেশন এসছে, সেই মিসইন্টারপ্রিটেশনের কারণে আমরা আপাতত পরীক্ষাটা স্থগিত করেছি। ভবিষ্যতে ইনশাআল্লাহ সেগুলো ক্লিয়ারিফাই করে পরীক্ষা নেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 52তম সমাবর্তনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সান্ধ্য কোর্সের ব্যাপক সমালোচনা করলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কঠোর অবস্থানে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রাষ্ট্রপতির বক্তব্যকে সমর্থন দেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সান্ধ্যকালীন কোর্স স্থগিত করে। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। এবার 1 টাকার চিকিৎসা পাবেন চট্টগ্রামবাসী। সেই সঙ্গে দেশে প্রথমবারের মতো বিনিময় প্রথায় স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সুবিধাবঞ্চিত মানুষের জন্য। নগরীর সাগরিকা এলাকায় চালু হতে যাচ্ছে 50 শয্যার বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতাল, যেখানে মাসে 10,000 রোগীকে সেবা দেওয়া সম্ভব হবে বলে মনে করে বিদ্যানন্দ ফাউন্ডেশন। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, সেবার এই ব্রত নিয়ে কাজ করে চলেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। 1 টাকার আহারের পর এবার সুবিধাবঞ্চিত মানুষকে 1 টাকায় চিকিৎসা দিতে চলেছে সংগঠনটি। শুধু তাই নয়, নিজের কাছে থাকা যে কোনো জিনিসের বিনিময়েও সেবা নিতে পারবেন সাধারণ মানুষ। চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় চালু হতে যাচ্ছে বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতাল। হয়তো একজন আদিবাসী আলীকদম থেকে আসতে পারে, তার হয়তো টাকা নাও থাকতে পারে, সে তার ক্ষেতের একটা এই পণ্য দিয়েও আমাদেরকে এই সেবা নিতে পারে। প্রস্তাবিত 50 শয্যার এই হাসপাতালে থাকবে 21 শয্যার জেনারেল, 12 শয্যার জরুরি, 16 শয্যার কোভিড ওয়ার্ড এবং 1 শয্যার ডেন্টাল ইউনিট। দেশের প্রান্তিক জনপদে সেবা দিতে রয়েছে টেলিমেডিসিন সার্ভিস। এই হাসপাতালে স্বেচ্ছায় সেবা দিতে পেরে খুশি স্বাস্থ্যকর্মীরা। যারা সুবিধা বঞ্চিত, আমাদের অবশ্যই উচিত তাদের জন্য কিছু করা। ওই সব মানুষদের জন্য অনেক সাহায্য হবে যারা রাস্তায় থাকে, যাদের দেখার কেউ নাই। যেহেতু স্থায়ী হাসপাতাল, আমরা আউটডোরে রোগী দেখা শুরু করবো, এরপর আস্তে আস্তে আমরা ভর্তি রোগী দেখবো। দারিদ্র্য জয় করতেই স্বপ্নের হাসপাতালের বাস্তবে রূপায়ণ বলে জানান বিদ্যানন্দ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। এটা ভালো লাগার চাইতে যদি উপরে কিছু থাকে, আত্মতৃপ্তি, আত্মসন্তুষ্টি। এর আগে নগরীর পতেঙ্গ এলাকায় করোনা রোগীদের চিকিৎসায় 100 শয্যার ফিল হাসপাতাল করা হয়। বিদ্যানন্দের মা ও শিশু এই হাসপাতালটি চালু হলে এই এলাকার মানুষজন ও শিশুরা পর্যাপ্ত চিকিৎসা সেবা পাবে, তা কিন্তু নিঃসন্দেহে বলাই যায়। চট্টগ্রামের বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতাল থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। দেখছেন রাত 11টার সময়। এবার দেশের বাইরের খবর। ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দায়িত্বজ্ঞানহীন প্রেসিডেন্ট বলে মন্তব্য করেছেন দেশটির সদ্য জয়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যে আবারও ভোট জালিয়াতি ও কারচুপির অভিযোগ এনেছে রিপাবলিকান শিবির। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি।
সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বড় ব্যবধানে জয় এখন স্পষ্ট। তবে তা মানতে নারাজ রিপাবলিকান নেতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস দখলে রাখতে চালিয়ে যাচ্ছেন নানামুখী চেষ্টা। এমন প্রেক্ষাপটে নির্বাচনের বিষয়ে বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে সংবাদ সম্মেলন ডাকে ট্রাম্পের প্রচারণা শিবির। ট্রাম্পের অ্যাটর্নি রুডি জুলিয়ানি বলেন, একটা দুটো ভোট নয়, কয়েকটি রাজ্যে বড় ধরনের ভোট জালিয়াতি হয়েছে, আর কেন্দ্রীয়ভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। শুধুমাত্র একটি রাজ্যের গুটি কয়েক ভোট জালিয়াতি করা হয়নি, একই পদ্ধতিতে বেশ কয়েকটি রাজ্যে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। এই পরিকল্পনা কেন্দ্রীয়ভাবে বাস্তবায়ন করা হয়েছে। বিশেষ করে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত বড় বড় রাজ্যগুলোতে সবচেয়ে বেশি ভোট কারচুপি হয়েছে। নির্বাচন নিয়ে রিপাবলিকান শিবির একের পর এক অভিযোগ তুললেও তা পাত্তা দিচ্ছেন না জো বাইডেন। নিজস্ব অফিস খুলে সরকার গঠনের নানা পরিকল্পনার পাশাপাশি করোনা মোকাবেলায় করছেন আলোচনা। এদিন রিপাবলিকান ও ডেমোক্র্যাট গভর্নরদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। পরে সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, করোনা মহামারী মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। Incident where he will go down in history as being one of the most irresponsible presidents in American history. It's just out of the, not even within the norm at all. এদিকে নির্বাচনে পরাজয় মেনে নিতে ডোনাল্ড ট্রাম্প অস্বীকৃতি জানিয়ে এলেও তার প্রশাসনের কর্মকর্তারা জো বাইডেনের সঙ্গে যোগাযোগ করছেন বলে খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। এতে বলা হয়, হোয়াইট হাউসের বেশ কিছু বর্তমান ও সদ্য সাবেক হওয়া কর্মকর্তা বাইডেনের টিমের সঙ্গে নীরব যোগাযোগ শুরু করেছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।